15 ভার্লে রিডাকশন, যেটাকে এমপিভিআর বলা হয়। মেরিন 15 ভার্লে রিডাকশনটা হচ্ছে যে যে কোনো কিটোন, সে দিস ইজ দ্য কিটোন অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড ইন প্রেজেন্স অফ মানে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল যখন এর উপস্থিতিতে বিক্রিয়া করব, মূলত এরা তৈরি করবে সেকেন্ডারি অ্যালকোহল। কারণ আর বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি করবে, এ নিজে জারিত হবে। এ নিজে জারিত হয়ে কি তৈরি করবে, একটু অ্যাডভান্স একটা কথা বলে রাখি, এই রিয়াকশনটার নাম হচ্ছে মেরিন 15 ভার্লে রিডাকশন, আর এর উল্টো রিয়াকশনটাকে বলা হচ্ছে ওপেন আওয়ার অক্সিডেশন। সেটা পাবে তুমি অ্যালকোহল থেকে তুমি কিটোন তৈরি করতে পারবে যখন কিটোনে যাবে, কিন্তু বলে রেখে দিচ্ছি এই দুটো পরস্পর বিপরীত। বেশ, এইবার দেখো, এর আগের দিন একটা প্রশ্ন এসেছিল যে অ্যালকিনের সঙ্গে যদি ডাইলিউট H2SO4 এর রিয়াকশন করা হয় তাহলে যে অ্যালকোহল তৈরি হয়, মানে দ্যাট মেনটেন্স মার্কনিকভস রুল। মার্কনিকভস রুলটা কি ছিল না, একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যেখানে হচ্ছে গিয়ে যে কার্বনটা ডাবল বন্ডেড কার্বনটা কম সংখ্যক হাইড্রোজেন কন্টেন করে তার সঙ্গে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম যুক্ত হয়। যেমন ধরো আমি এক্সাম্পলটা দিই, সেটা হচ্ছে ধরো CH3 CH ডাবল বন্ড CH2, রাইট? এর সঙ্গে যদি ডাইলিউট H2SO4 দেওয়া হয়, H2SO4, H2SO4 মিনস কি, এটা ভেঙে H প্লাস প্লাস HSO4 মাইনাস, তাহলে যে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম মানে HSO4 মাইনাস সেটা এর সঙ্গে জয়েন করবে, আর H প্লাসটা এর সঙ্গে জয়েন করবে। তারপরে যখন যেহেতু ডাইলিউট, তার মানে এর মধ্যে কি রয়েছে, H2O রয়েছে, HSO4 কে সরিয়ে দিয়ে ওখানে OH হবে, তার মানে এইটা দিলে ফাইনাল প্রোডাক্ট হয় CH3 CHOH CH3। মেকানিজমটা কেমন, মেকানিজমটা হচ্ছে এরকম, ধরো এটা H প্লাস, CH3 প্লাস এফেক্ট রয়েছে, প্লাস এফেক্টের জন্য কি হবে, এটা এখানে চলে যাবে। যখনই ওখানে চলে গেল তাহলে কি তৈরি করলো, CH3 CH প্লাস CH3, রাইট? HSO4 মাইনাস, তাহলে HSO4 মাইনাস যেটা ছিল সে এবার এখানে জয়েন করলো, জয়েন করার পর কি তৈরি হলো, CH3 CH HSO4 CH3, রাইট? দেখো মার্কনিকভস রুল হয়ে গেল। কিন্তু এরপরে কি হবে, যখন জল দেবে হাইড্রোলিসিস হবে তখন কি হবে না, HSO4 পালাবে, তার জায়গায় OH ঢুকে যাবে। কারণ এই H আর HSO4 মিলে H2SO4 পালাবে, আর তার সঙ্গে OH-টা যুক্ত হয়ে যাবে, দিয়ে তৈরি হবে কোনটা, CH3 CH OH CH3, that will be the alcohol। এইটা মার্কনিকভ নিয়ম মেনে চলে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখন আমি এই আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করব, এই প্রপিন ইউজ করব এবং রিয়াকশনটা করব B2H6 ডাইবোরেন দিয়ে, B2H6 এক নম্বর, তারপরে হচ্ছে গিয়ে অ্যাসিড জল দেব 2 নম্বর। এরা কিন্তু তখন অ্যান্টি মার্কনিকভ রুল ইউজ করে। অ্যান্টি মার্কনিকভ রুল ইউজ করে তার কারণ হচ্ছে গিয়ে কি না, দেখো খেয়াল করে না, ফাইনালি তৈরি করে এটা CH3 CH2 CH2 হোল থ্রাইস B, এই যৌগটা তৈরি করে দিয়ে তাকে যদি তুমি অ্যাসিড জল দিয়ে দাও তাহলে ফাইনালি প্রিপেয়ার করে CH3 CH2 CH2OH। তাহলে যদি কোনো কারণে প্রশ্ন করা হয় যে তোমার মার্কনিকভস রুল অ্যান্টি মার্কনিকভস রুল দুটোই অ্যাপ্লাইড হয় প্রপিন বা অ্যালকিন থেকে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরির সময়, সেটা দেখাতে, তাহলে হলো এইটা আমি দেখাবো। এরপর দেখো, অ্যালকোহলের ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন আমি আগে মেকানিজম দেখিয়েছি, এইবার আমি একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে কয়েকটা অ্যালকোহল মানে ধরো আমি এইরকম একটা অ্যালকোহল ইউজ করেছি, রাইট? একে আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি,
টেম্পারেচার হচ্ছে গিয়ে 170 to 180 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্টটা কি হবে? তোমরা মার্কনিকভসে গিয়ে তোমরা সাইড-জব রুল পড়েছিলে, সেখানে কি ছিল না এই প্রসেসে ডিহাইড্রেশনটা হয় কোথা থেকে না ওইচটা যে কার্বনে আছে সেই কার্বনে ওইচ আর পাশের সেই কার্বন যে কার্বনে হচ্ছে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন নিয়ে জলে পালিয়ে সেখানে ডাবল বন্ড হবে। এখন তোমার মনে হতে পারে যে এই কার্বনটা it is more alkyl substituted but there is no hydrogen atom, so no question of being liberation of H2O from this side, মানে এখান থেকে বেরোতে পারে না। তাহলে একমাত্র তোমার কি মনে হতে পারে যে এই সাইড থেকে এটা বেরোতে পারে, কিন্তু না, এখানে প্রসেসটা একটু অন্য হবে। কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। কেমন? ধরো H2 এসে পড়তো, দ্যাট উইল প্রোভাইড H প্লাস, কি করবে না এটা দিয়ে এখানে এটা তৈরি করবে। কি হলো? তাহলে এই কম্পাউন্ডটা পরিণত হলো কেমন? OH2 প্লাস, রাইট? তার সঙ্গে CH3 আছে। এইবার কি করবে? এ তো বেরিয়ে পালালো, এ বেরিয়ে পালানোর পর কি তৈরি হলো জিনিসটা? রাইট? এরপরে কোশ্চেন হচ্ছে যে এইখানে এই কার্বোক্যাটায়ন যা স্টেবিলিটি লাভ করছে, যদি এইখানে সিসি বন্ড ব্রেক করে CH3 গ্রুপটা ইলেকট্রন নিয়ে এখানে মুভ করে, চলে যায়, চলে গেলে কি হবে না এখানে কার্বোক্যাটায়নটা তৈরি হবে কোনটা না কার্বোক্যাটায়নটা তৈরি হবে প্লাস CH3 রাইট? এখন তুমি দেখো এইখানে যে কার্বোক্যাটায়ন এর স্টেবিলিটি তার থেকে হচ্ছে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি অনেক বেশি, যার জন্য তখন কি করবে না এইখানে H সে কি করবে, সে তার ইলেকট্রন পেয়ারকে এখানে দিয়ে দেবে, দিয়ে বেরিয়ে পালাবে। তার মানে আলটিমেটলি কি হলো না ফাইনাল প্রোডাক্টটা তৈরি হলো এই প্রোডাক্ট আমার তৈরি হয়ে গেল, দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, এটাই হবে মেন প্রোডাক্ট। তার মানে এখানে মূল কাজ করছে কি না কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। বেশ, এইবার দেখো আমরা চলে আসি ইন্ডিভিজুয়াল কিছু অ্যালকোহলের ক্ষেত্রে। ধরো প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এদের ট্রান্সফরমেশন একটা থেকে অপরটা এরকম ট্রান্সফরমেশন। আমার মনে হয় তোমরা হয়তো হ্যালো অ্যালকেনসে গ্রিগনার রিএজেন্ট তৈরির সময় এগুলো পড়েছো, তাহলেও আমি বিষয়টা একটু বুঝিয়ে দিই। ধরো আর CH2OH এটা কি প্রাইমারি অ্যালকোহল, এর থেকে সেকেন্ডারি অ্যালকোহল করতে হবে, তার মানে কি এখান থেকে কনভার্ট করতে হবে আর CH OH আর ড্যাস্ট, রাইট? ভেরি সিম্পল। এই যে প্রাইমারি অ্যালকোহলটা একে আমি মাইল্ড অক্সিডেশন করব, সে CU হিট অর AG হিট, কপার দিয়ে হিট করব বা হচ্ছে গিয়ে সিলভার দিয়ে হিট করব। হিট করলে কি হবে না এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পালাবে, কারণ অ্যালকোহলের অক্সিডেশন মানেই হচ্ছে OH এর হাইড্রোজেন আর OH-টা যে কার্বনে লেগে আছে সেই কার্বনে হাইড্রোজেন দুটো বেরিয়ে পালাবে। তাহলে পালা এখানে তৈরি হবে কোনটা, এই কম্পাউন্ডটা তৈরি হয়ে গেল। যখনই এটা তৈরি হয়ে গেল তুমি কি করলে কি না গ্রিগনার রিএজেন্ট R'(MgX ইউজ করলে, তাহলে কি হলো R'(টা এখানে ঢুকলো আর এখানে OMgX হয়ে গেল, তাহলে তৈরি হয়ে গেল কোনটা RCH R'(OMgX। এইবার একে অ্যাসিড জল দিয়ে দাও, দিয়ে বয়েল করে দাও, এটা বয়েল, যখন অ্যাসিড জল দিয়ে বয়েল করে দেবে তখন কি হয়ে গেল দেখো সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে সেকেন্ডারি অ্যালকোহল তৈরির প্রসেসটা বলে দিলাম। এইবার হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যালকোহল থেকে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করতে হবে।
সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল মানে ওইটা। তার মানে এই কম্পাউন্ডটা থেকে তোমাকে তৈরি করতে হবে কোনটা, সি আর আর ড্যাশ ডাবল আর ড্যাশ ওইচ, এটা তৈরি করতে হবে স্বাভাবিক। তাহলে আমি একে এক কাজ করি, আমি একে অক্সিডেশন করি কি দিয়ে, সে ধরো হট কপার, হট কপার। আমি যদি হট কপার ইউজ করি তাহলে কি হবে না, এই হাইড্রোজেন পালাবে, দিয়ে তৈরি হবে কোনটা, কিটোন তৈরি হবে, রাইট। এবার কিটোন যখন তৈরি হয়ে গেছে তখন হচ্ছে গ্রিগনার রিএজেন্ট ইউজ করে দাও, দিলে হয়ে গেল আর সি ও এম জি এক্স আর ড্যাশ আর ডাবল ড্যাশ। বয়েল করো, বয়েল, তৈরি হয়ে গেল সি আর আর ওইচ। তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল থেকে টারশিয়ারি অ্যালকোহল, সব ইন্টার কনভার্সন হয়ে গেল। এইবার আমাকে পড়তে হবে ইন্ডিভিজুয়াল অ্যালকোহল। ইন্ডিভিজুয়াল অ্যালকোহল মানে পড়বো আমি মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল, অর্থাৎ মিথানল এবং ইথানল। দেখো প্রথম পড়বো আমি মিথানল, CH3OH, CH3OH। শুনে রেখে দাও, এর অনেকগুলো নাম আছে, প্রত্যেকটা নামের সঙ্গে মানে পরিচিত থাকতে হবে। মিথাইল অ্যালকোহল, মিথানল, কার্বিনল, উড স্পিরিট, এতগুলো নাম। উড স্পিরিট কেন, কাঠ চিরিয়ে এনে বাড়িতে রাখলে একটা অদ্ভুত একটা মিষ্টি গন্ধ বেরোয়, ওইটা ওটা আর কারণে, ওটা হচ্ছে মিথানলের। এই মিথানল হচ্ছে অত্যন্ত পয়জনাস একটা অ্যালকোহল, খুব ডেঞ্জারাস অ্যালকোহল। এইবার দেখো এই মিথানলকে উড স্পিরিট বলছি কেন না, যেহেতু কাঠ থেকে পাওয়া যায়। দিয়ে আমাকে বলছে মিথানলটা তৈরি করবে কিভাবে, বলছে আমরা পাবো পাইরোলিগনিয়াস অ্যাসিড থেকে। হোয়াট ইজ পাইরোলিগনিয়াস অ্যাসিড? পাইরোলিগনিয়াস অ্যাসিডটা কি, বলছে কাঁচা কাঠের অ্যাসিড। কি, কাঁচা কাঠকে বায়ুর অনুপস্থিতিতে রিটর্টের মধ্যে নিয়ে যখন হিট করব, বায়ুর অনুপস্থিতি মানে হচ্ছে গিয়ে কি, অন্তর্ধূম পাতন বলে। হিট করব তখন ওর মুখ দিয়ে দেখবো, রিটর্টের মুখ দিয়ে বেরিয়ে আসছে একটা হালকা বাদামি রঙের একটা ভেপার। সেইটাকে আমি লিভিং শীতকের মধ্য দিয়ে পাঠিয়ে আমি ঘনীভূত করে একটা তরল বার করব। সেই তরলটাকে বলা হচ্ছে পাইরোলিগনিয়াস অ্যাসিড। তাহলে কাঁচা কাঠের অন্তর্ধূম পাতনের ফলে যে বাষ্প তৈরি হবে, বাষ্প শীতলতার সংস্পর্শে যে তরলটা তৈরি করে, পাইরোলিগনিয়াস অ্যাসিড। এর মধ্যে মূলত থাকে তিনজন, অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল অ্যালকোহল প্লাস অ্যাসিটোন, এই তিনটে জিনিস থাকে। নাও ইউ হ্যাভ টু সেপারেট দিস। আমি তোমাকে দেখাবো ফ্লোশিটের মাধ্যমে। প্রথমে একে কলিচুন দিয়ে দেবো। কলিচুন দিলে কি হবে না, এটা অধক্ষিপ্ত হয়ে যাবে, ক্যালসিয়াম অ্যাসিড এটা অধক্ষিপ্ত হয়ে যাবে। পড়ে রইল কে কে, এরা দুজন পড়ে আছে, দুজন না এখন আবার তিনজন হলো। কে না, এর সঙ্গে জলও হলো। তাহলে এই যখন অধক্ষিপ্ত হয়ে গেল ওকে বাদ দিয়ে দিলাম ফিল্টার করে। এবার করলাম কি, এই দুজনের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য আছে। এর হচ্ছে 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড আর এর হচ্ছে 55.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা তো জানো হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি হয়েছে না, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতন করবো। আংশিক পাতন করলে কে বেরিয়ে পালাবে, অ্যাসিটোন বেরিয়ে পালাবে। আংশিক পাতন, যখন আংশিক পাতন করছি 55.5 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন হচ্ছে গিয়ে এ পালালো, পড়ে রয়েছে, এরা দুজন পড়ে রয়েছে। তাহলে পড়ে রইল বক্সের মধ্যে কে কে, এটা পড়ে রয়েছে। এবার কি করবো না, এর মধ্যে অনাদ্র CaCl2 দেব। যখন অনাদ্র CaCl2 দেবো তখন করবে কি, এই মিথানল এর সঙ্গে একটা যৌগ তৈরি করবে। কিরকম না,
CaCl2.4CH3OH, দ্যাট ইজ এটা একটা কেলাস টাইপের, এটা একটা কেলাস। আমি যখন এটাকে রবার দিয়ে চাপ দেবো, রবার প্লেট দিয়ে চাপ দেবো, তখন ওর মধ্যে থেকে মিথাইল অ্যালকোহল সেপারেট হয়ে যাবে, পিওর 100% মিথাইল অ্যালকোহল সেপারেট হয়ে যাবে। রাবার দিয়ে যখন চাপ দেবো, রাবার প্লেট যখন চাপ দেবো তখন মিথানলটা হচ্ছে পাওয়া যাবে। তাহলে এইভাবে মিথানলটা আমরা এখান থেকে বার করি। এইবার শোনো, মিথানলটা কি কাজে লাগে? না, এটা হচ্ছে গিয়ে রং বার্নিশের কাজে। ওই যে আমরা মেথিলেটেড স্পিরিটটা কি? মেথিলেটেড স্পিরিট হচ্ছে গিয়ে তোমার ওই ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য ওর সঙ্গে আমি মিথাইল অ্যালকোহল দিই, রাবার নির্যাস দিই, ন্যাপথা দিই, পিরিডিন দিয়ে সম্পূর্ণ পানের অযোগ্য করে তুলি। একে বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। কী কাজে লাগে? এগুলো সাধারণত কাঠেতে ভার্নিশ করতে কাজে লাগে এবং জ্বালানি হিসেবে কাজে লাগে। এই হচ্ছে এদের কাজ। এইবার যে ভাইটাল প্রশ্নটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মিথাইল অ্যালকোহলের শনাক্তকরণ। বাকি সব রিয়াকশন একই আছে। মিথাইল অ্যালকোহলের শনাক্তকরণ কি করে চিনবে মিথাইল অ্যালকোহল? বা এখানে প্রশ্নটা আছে অয়েল অফ উইন্টারগ্রিন কি? উইন্টারগ্রিন, অয়েল অফ উইন্টারগ্রিন, বা বাংলায় বলা হয় উইন্টারগ্রিন তেল। এটা বলছে উইন্টারগ্রিন গাছের ছাল থেকে যে তেলটা পাওয়া যায় সেই তেলটাকে বলা হয়, তার তেলটা যা কম্পাউন্ড রয়েছে, তার যে স্মেলিং রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা এই মিথাইল অ্যালকোহলের সঙ্গে একটা কম্পাউন্ডের রিয়াকশন করে সেম কম্পাউন্ড তৈরি করব। অর্থাৎ অয়েল অফ উইন্টারগ্রিন হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, যার ফর্মুলা হচ্ছে লাইক দিস। এর নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেট যেটা হচ্ছে গিয়ে তোমার অয়েল অফ উইন্টারগ্রিন বলা হচ্ছে, উইন্টারগ্রিন তেল, মিথাইল স্যালিসাইলেট। কি করে তৈরি করা হয়? না, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তার সঙ্গে কি দেওয়া হয়? মিথাইল অ্যালকোহল দেওয়া হয় in presence of concentrated H2SO4. the heat, যখনই হিট দেওয়া হয় তখনই এটা তৈরি হয় এইটা। এর গন্ধটা হচ্ছে আয়োডেক্সের মতন। এইটা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন, মিথাইল স্যালিসাইলেট, এইভাবে তৈরি করা হয়। এবার কি করা হয়? না, এইটা হচ্ছে সাধারণত ওই বাতের বেদনার যে মলম, সেই বাতের বেদনার মলম তৈরিতে কাজে লাগে। গন্ধটা আয়োডেক্সের মতন। তাহলে এইটার সাহায্যে মিথাইল অ্যালকোহলকে আমরা চিনতে পারবো। মিথাইল অ্যালকোহলের পরে চলে এসো ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথাইল অ্যালকোহল তৈরি কি করে করা হয়? তৈরিটা প্রসেসটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং। ঝোলা গুড় মানে হচ্ছে অত্যন্ত নিম্নমানের যে গুড়, যার মধ্যে সুক্রোজ রয়েছে, তাকে জল ঢেলে মানে লিকুইড করা হয়, ডাইলিউট করা হয়। তার মধ্যে বাকর বলে একটা গাছের ছাল, সেই গাছের ছাল দিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে একটু ইউরিয়া দিয়ে দেওয়া হয়। কেন না, ওই গাছের ছালটা কি করে, বাতাস থেকে ইস্ট নামক ছত্রাককে ওরা কালেক্ট করে। ইস্ট নামক ছত্রাককে সংগ্রহ করার পর ইস্টগুলো কি করে না, ইউরিয়াগুলো ওরা খেতে থাকে। খেতে ওদের ব্রিডিং হয় বেশি, অনেক ইস্ট তৈরি হয়। ওরা তখন কী করলো, জাইমেজ এনজাইম বার করে কি করছে, ফার্মেন্টেশন করছে। সুক্রোজ ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে। ফার্মেন্টেশন করে সেখানে কি ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। একটা মাপ রয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলে ওখানে ফেনা তৈরি হবে। একটা নির্দিষ্ট পরিমাণে কতটা ফেনা তৈরি হলো তখনই বোঝা যায় যে ওর মধ্যে পুরো সুক্রোজটাই তোমার হচ্ছে গিয়ে ভেঙে অ্যালকোহলে কনভার্ট হয়ে গেছে। দিয়ে করা হয় কি না, সেখান থেকে তোমার কি করা হয় না, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে তোমার হচ্ছে ইথাইল অ্যালকোহলটাকে বার করে নেওয়া হয়। এই হচ্ছে কি ইথাইল অ্যালকোহল তৈরির প্রসেস। এবার দেখো, ঠিক তেমনি ভাত যদি আর কি ওই দীর্ঘদিন ধরে যদি পড়ে থাকে তাহলে ওটা নষ্ট হয়ে যায় মানে ওটা ফার্মেন্টেশন হয়ে যায়। স্টার্চ ভেঙে তো গ্লুকোজ হয়, দিয়ে সেখানে হচ্ছে ফার্মেন্টেশন হয়, দিয়ে ওখানে ওটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। যার জন্যে দেখবে পান্তা ভাতে একটা হালকা একটা মিষ্টি গন্ধ বেরোয়, ওটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের। এইবার দেখো, আমাকে প্রথম জানতে হবে রেকটিফাইড স্পিরিট কি।
স্পিরিট। রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে গিয়ে 95.4%, 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জল, এই মিক্সচারটাকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। সবচেয়ে মজার কথা, এটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচার কাকে বলে? মিক্সচার মানে মিশ্রণ, সেখানে অনেকজন রয়েছে, কিন্তু সেই তরলে একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, যার জন্য একে বলে স্থির স্ফুটনাঙ্কীয় তরল। তাহলে এই মিক্সচারটার হচ্ছে নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে কত না 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা কার? সেটা তো ইথাইল অ্যালকোহলের। তুমি বলবে স্যার এখানে জল রয়েছে, জলের স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বলছি না, দুজনেই হচ্ছে গিয়ে একই সঙ্গে ফোটে এবং ভেপোরাইজ করে চলে আসে। তা প্রশ্ন হচ্ছে কেন? কেন উত্তরটা হচ্ছে এইটা, যে ইথাইল অ্যালকোহল অণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি করে একটা খাঁচা তৈরি করে, যে খাঁচাটার ভেতরে জল অণুগুলো কি করে না হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে থাকে। যেমন পুকুরে জাল টানার সময় কিছু মাছ বেরোনোর সময় জালের ফাঁকে আটকে গেঁথে থাকে, জাল তোলার সময় হচ্ছে গিয়ে ওই গাঁথা মাছগুলো উঠে চলে আসে, ঠিক সেই রকমভাবে অ্যালকোহল অণুগুলো জালটা তৈরি করে তার ফাঁকে হচ্ছে গিয়ে জল অণুগুলো আটকে থাকে, যার জন্য অ্যালকোহল যখন বেরিয়ে আসে ওর সঙ্গে জলটাও চলে আসে। এই হচ্ছে কি কারণ। বেশ, এবার বলছে এই রেকটিফাইড স্পিরিট, এখান থেকে অ্যাবসলিউট অ্যালকোহল। হোয়াট ইজ অ্যাবসলিউট অ্যালকোহল? বলছে অ্যাবসলিউট অ্যালকোহল হচ্ছে 99.5% ইথাইল অ্যালকোহল প্লাস 0.5% জল। এদের মিক্সচারটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। খেয়াল করে দেখে, এখানে কিন্তু সব জলটাকে বার করতে পারো না। এখানে কি করা হয়? কিচ্ছু করা হয় না। রেকটিফাইড স্পিরিটের মধ্যে শুধু হচ্ছে পোড়া চুন দিয়ে দেওয়া হয়, পোড়া চুন দিয়ে পাতন করলেই তোমার বেরিয়ে চলে আসবে, যেটা সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। তারপর আরেকটা জিনিস আছে, সুপার ড্রাই অ্যালকোহল। সুপার ড্রাই অ্যালকোহল সেটা কি না 99.99% ইথাইল অ্যালকোহল প্লাস 0.01% জল। কি করে করা হয় না এই যে অ্যাবসলিউট অ্যালকোহল, তাকে ম্যাগনেসিয়াম দিলাম, দিয়ে একটুখানি হট করলাম, একটু গরম করলাম, গরম করলে যেটা পেলাম সেটা হচ্ছে সুপার ড্রাই অ্যালকোহল। এই হচ্ছে কি ইথাইল অ্যালকোহল সংক্রান্ত এই বিষয়গুলো। এইবার দেখো, এই ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহল, প্রথমে আগে এক কাজ করি, এদের ইন্টার কনভার্সন করি। মানে আমি জেনারেলাইজ করি, আমি আর দিয়ে প্রকাশ করি। মানে আমি করতে চাইছি আর CH2OH থেকে তৈরি করে আর OH থেকে তৈরি করছো আর CH2OH, আবার এটাকে তুমি এখান থেকে এখানে পাঠাচ্ছ। দিস ইজ ইন্টার কনভার্সন। এখান থেকে এখানে যাচ্ছ আর এখান থেকে এখানে আসছো। তুমি প্রয়োজন অনুসারে আর এর ভ্যালুটা বসিয়ে নিও। যদি CH3 বসাও তাহলে মিথাইল অ্যালকোহল তো ইথাইল অ্যালকোহল, যদি ইথাইল থেকে প্রোপাইল বলে সেরকম আর এর ভ্যালুটা বসানো। জেনারেলাইজ করছি কিরকম, ROH একে লাল ফসফরাস আয়োডিন RI, KCN, RCN মানে ভদ্রলোকে কেমন দেখতো, R C ট্রিপল বন্ড N। একে সোডিয়াম অ্যালকোহল দাও, সোডিয়াম অ্যালকোহল और রেনিনিকেল হাইড্রোজেন যখন দেবে তখন তৈরি হবে আর CH2NH2, এটা তৈরি হবে। এবার কি করছো, একে NaNO2 ডায়াজো বিক্রিয়া করছো প্লাস লঘু HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা দিলেই NH2টা কি হয়ে যাবে, RH2 আর CH2H হয়ে যাবে। তাহলে কার্বন সংখ্যা বেড়ে গেল, কার্বন সংখ্যা বেড়ে গেল। আমি জেনারেলাইজ করলাম। এরপরে বলছে কার্বন সংখ্যা কমানো। তাহলে কার্বন সংখ্যা কমানো মানে উল্টোটা করবো। দেখো,
CH2H একে যদি 1 নম্বর অ্যালকালাইন KMnO4 2 নম্বর অ্যাসিড জল যে দেওয়া হয় তাহলে তৈরি হয় RCOOH। একে 1 নম্বর হচ্ছে গিয়ে অ্যামোনিয়া আর 2 নম্বর হচ্ছে হিট দিলে তৈরি হবে RCONH2। RCONH2 এরপরে ধাপটা হচ্ছে KOBr, নাম পটাশিয়াম হাইপোব্রোমাইড। এই KOBr দিলে কি হবে না সিওটা পালাবে, দিয়ে তৈরি হবে RNH2। এই স্টেপটাকে বলা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। এটাকে বলা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান অবনমন। সিওটা পালাবে, সে কি করে হবে না হবে যখন হচ্ছে গিয়ে নাইট্রোজেন কম্পাউন্ড পড়াবো তখন হচ্ছে গিয়ে মেকানিজমটা দেখাবো। তাহলে হফম্যান ডিগ্রেডেশন। এরপরে কি হচ্ছে RNH2টা কি করব না NaNO2 প্লাস লঘু HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই তৈরি হয়ে যাবে ROH। তাহলে কার্বন সংখ্যা বাড়ালাম, কার্বন সংখ্যা কমালাম, তার মানে তোমার প্রয়োজন অনুসারে আর ভ্যালুগুলো বসিয়ে নেবে। নেক্সট, পার্থক্য মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের পার্থক্য কিরম করে। ধরো আগে যেটা করেছিলাম আমি স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে কি করেছিলে, এটা করেছিলে, এর গন্ধ কেমন ছিল, আয়োডেক্সের মতন গন্ধ। আবার যদি ইথাইল অ্যালকোহল ইউজ করতে তাহলে তৈরি হতো কি ইথাইল স্যালিসাইলেট, এর গন্ধ হচ্ছে কদম ফুলের মতন, কদম ফুলের মতন গন্ধ। এটা মিথাইল স্যালিসাইলেট আয়োডেক্সের মতন গন্ধ। এটা তৈরি করে পার্থক্য করা যায় 1 নম্বর। 2 নম্বর, দুজনের মধ্যেই তপ্ত তামার তার দেব। ধরো CH3OH, একে তপ্ত তামার তার দিয়ে অক্সিডেশন করব, তৈরি হবে HCHO। এটা ঝাঁঝালো গন্ধ গন্ধ। আর যদি ইথাইল অ্যালকোহল ইউজ করি, একেও যদি অক্সিডেশন করা হয় তপ্ত তামার তার, তৈরি হবে CH3CHO। এইটা হচ্ছে গিয়ে মিষ্টি গন্ধ। তাহলে একটা ঝাঁঝালো গন্ধ একটা মিষ্টি গন্ধ, এটা দিয়ে করা যায়। তাহলে দুটো পার্থক্য বললাম। থার্ড, সবসময় খেয়াল রাখবে যে পার্থক্য বললে চেষ্টা করবে মানে মানে ভিজুয়াল চেঞ্জ, চাক্ষুষ পরিবর্তনটা দিতে। ধরো ইথাইল অ্যালকোহল, এর কি আছে, এইটা একটা প্রাইমারি অ্যালকোহল যেটা বিক্রিয়াস্থলে কিটোমিথাইল গ্রুপযুক্ত যৌগে পরিণত হয়। তাহলে এটা দিয়ে হিট যদি দেওয়া হয়, হিট দিলে কি হবে CHI3 আয়োডোফর্ম তৈরি হবে প্লাস HCONA, হলুদ বর্ণের মিষ্টি গন্ধযুক্ত কঠিন, এটা হচ্ছে আয়োডোফর্ম। আর মিথানলে তো এরকম কিছু হবে না, তারপরে ইথানল হ্যালোফর্ম দেবে, মিথানল দেবেন। তাহলে এই যে 3টে প্রসেসে ওদেরকে আমি পার্থক্য করতে পারলাম। বেশ, এইগুলো গেল তোমার অ্যালকোহল সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলো বললাম। এইবার দেখো অ্যারোমেটিক অ্যালকোহল। এবার অ্যারোমেটিক অ্যালকোহলে আসি। অ্যারোমেটিক অ্যালকোহল বলতে প্রথমেই যার নাম মনে পড়ে সেটা হচ্ছে গিয়ে কে, ফেনল। বলছি ফেনল কম্পাউন্ডটা প্রথম কাজই হলো এর প্রপার্টিটা। ফেনল হচ্ছে কি অ্যাসিডিক ইন নেচার। কেন ফেনল অ্যাসিড? বলছে ফেনল থেকে যে ফেনক্সাইড অ্যানায়নটা তৈরি হবে, সেই ফেনক্সাইড অ্যানায়নটা রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে। রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে। যখন রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে তার মানে প্রোটন ছাড়তেই পারে। তা সেটা তোমাকে দেখাতে হবে কেমন করে।
তা দেখো প্রথমে যেরকম ছিল সেটাই ফিরে গেল, কিন্তু ভেতরে ডাবল বন্ডের পজিশনগুলো একটু পাল্টে গেল। তাহলে এই এতগুলো রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে স্টেবিলাইজড হচ্ছে, তার মানে কি ফেনল অবশ্যই প্রোটন ত্যাগ করতে পারে, যার জন্য এই ফেনলকে আমি কি বলবো, অ্যাসিডিক ইন নেচার। এইবারে আমি একটা কথা বলি, এই ফেনলের যে অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটিটা তোমাকে একটুখানি কম্পেয়ার করতে হবে। আমি প্রথমেই বলি, তাহলে মেন বিষয়টা এর স্টেবিলিটিটা নির্ভর করছে কিসের ওপর, না এই যে বেঞ্জিন রিং, এই বেঞ্জিন রিংয়ের মাইনাস আর এফেক্টের জন্য। তারপরে এই নেগেটিভ চার্জটা বেঞ্জিন বলে যত তাড়াতাড়ি ঢুকবে, রেজোনেন্সে অংশগ্রহণ করবে, তত কি হবে, তত ভালো ওরা অ্যাসিড হবে। তাহলে যদি আমি প্রশ্ন করি যে এই তিনটে কম্পাউন্ডের এদের আম্লিকতার ক্রম উল্লেখ করতে হবে, ধরো আমি দিয়েছি দ্যাট ইজ ফেনল, অর্থোক্রেশল, অর্থোনাইট্রোফেনল। আমি বললাম এই তিনজনের মধ্যে আম্লিকতার ক্রম উল্লেখ করো। তার মানে যাদের অ্যানায়ন যত বেশি রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে, তারা তত বেশি কি হবে, আম্লিক হবে। তাহলে অ্যানায়নটা স্টেবিলিটি নির্ভর করছে নেগেটিভ চার্জটা কত সহজে বেঞ্জিন রিং এর মধ্যে ঢুকতে পারবে। তুমি প্রথমে এর পেছনের দিকের কথা ভাবো, অর্থোনাইট্রোফেনল, NO2 গ্রুপের মাইনাস এফেক্ট রয়েছে, সে এমনিতেই বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে তুলে নিচ্ছে। তুলে নেওয়ার ফলে কি হয়েছে, তুলে নেওয়ার ফলে বেঞ্জিন বলয় ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, যার জন্য কি করছে না, এর মাথায় যখন অ্যানায়নটা তৈরি করবে, সেই অ্যানায়নটা খুব সহজে বেঞ্জিন রিংয়ে প্রবেশ করে যাবে, দিয়ে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। হলো। এরপরে দেখো দ্বিতীয়টা, যেটা অর্থোক্রেশল বলছি, এখানে CH3 প্লাস আই এফেক্ট রয়েছে। তাহলে প্লাস আই এফেক্টের জন্য বেঞ্জিন রিংয়ে কি করছে, বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা বাড়িয়ে দিলে ফেনক্সাইড অ্যানায়নের নেগেটিভ চার্জে বেঞ্জিন বলয়ে যে প্রবেশ, সেই প্রবেশটা কি বাধাপ্রাপ্ত হবে, তাহলে স্টেবিলিটিটা কমে যাবে। আর ফেনলেতে ওই টানা বা ঠেলার কেউ নেই, স্বাভাবিক নিয়মেই বেঞ্জিন বলয়ের মাইনাস আর এফেক্ট দ্বারা এরা স্টেবিলাইজ হবে। তাহলে সবচেয়ে বেশি আম্লিক কোনটা, সবচেয়ে বেশি আম্লিক হচ্ছে এইটা। এটা অর্ডার, এই সংক্রান্ত আরো পরে আমি আসবো। এইবার দেখো, তাহলে ফেনলের আর একটা প্রপার্টি বলি, ফেনল এমনি বর্ণহীন, কিন্তু খোলা বাতাসে রাখলে এটা কি হয়ে যায়, বাদামি বর্ণ ধারণ করে। কেন বলছে, ফেনল সূর্যালোকের উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিসে পরিণত হয়ে যায়, প্যারাবেঞ্জোকুইনন, প্যারাবেঞ্জোকুইনন। প্যারাবেঞ্জোকুইননে কনভার্ট হয়ে যায়। আর প্যারাবেঞ্জোকুইননে পরিণত হয়ে গেলে কি হবে, এটা বর্ণ বাদামি, যার জন্য এই ফেনল তোমার হচ্ছে কিসে হবে, বাদামি বর্ণে পরিণত হয়ে যাবে। এইবার একটা প্রশ্ন আসে, তাহলে ফেনলকে প্রোটেক্ট করবে কি করে, বা উল্টো প্রশ্ন করে, ফেনলকে কালো বোতলে রাখা হয় কেন, সরু মুখযুক্ত। আরে সূর্যালোকের প্রেজেন্সে হয়তো সূর্যালোকটাকে অ্যাবজর্ব করতে কালো বোতল, আর মুখটা সরু হলে কি অক্সিজেন কম যাবে, যার জন্য হচ্ছে গিয়ে তোমার এই প্যারাবেঞ্জোকুইননটা কম হবে, এটা দিয়ে প্রোটেকশন করা হয়। এবার দেখো ফেনলের জেনারেল মেথড অফ প্রিপারেশন, কি কি থেকে ফেনলটা তৈরি করা হয় সাধারণত। প্রথমে হচ্ছে ধরো বেঞ্জিন, একে আমি কি দেবো, ধূমায়মান H2SO4, সে ধরো 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কি তৈরি হবে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। একে NaOH দেবো, যে হাই প্রেশার দেবো, উচ্চ চাপ দিলে হবে সোডিয়াম ফেনেট, ONA, তাকে আমি অ্যাসিড জল দেব, দিলেই তৈরি হবে কি, দ্যাট ইজ ফেনল। তাহলে বেঞ্জিন থেকে ফেনল এইভাবে তৈরি করা হয়। নেক্সট, ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল, ক্লোরোবেঞ্জিন তার সঙ্গে কি দেওয়া হবে,
না সিলিকা জেল, সিলিকা জেল 425 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর ওয়াটার ভেপার দিলেই তৈরি হয়ে যাবে তোমার ফেনল। তারপর আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাকে তুমি যদি H2O দিয়ে যদি বয়েল করো দিলেই তৈরি হবে ফেনল। আর কে আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্ধতি যেটা বর্তমানে খুব কাজ করে সেটা হচ্ছে গিয়ে কিউমিন ফেনল পদ্ধতি। কিউমিনটা কি? কিউমিন হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন, এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। কিউমিন হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। তাহলে এই কিউমিনকে থেকে ফেনল তৈরি করো। আর সবচেয়ে মজার কথা এর সঙ্গে একটা বাই প্রোডাক্ট পাবো যেটা হচ্ছে গিয়ে আমার কাজে লাগবে। বাই প্রোডাক্ট হচ্ছে কি অ্যাসিটোন। দেখো এইটা তৈরি করা হয় কিভাবে না, বেনজিনের সঙ্গে আমি প্রপিন ইউজ করব, H3BO3 ইউজ করতে পারো, বা হচ্ছে অনাদ্র LCl3 দিলেই তৈরি হবে কিউমিন। দ্যাট ইজ কিউমিন। এইবার এখানে কি করব না, 4 থেকে 6 অ্যাটমসফিয়ার প্রেসার বাতাস দেবো, মানে এয়ার, তার মানে অক্সিজেন রয়েছে, আর 125 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে তৈরি হবে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এর নাম কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তুমি যদি একে এবার ডাইলিউট H2SO4, লঘু H2SO4, লঘু H2SO4 দিলে তৈরি হবে কি ফেনল প্লাস অ্যাসিটোন। দিস ইজ দ্য বাই প্রোডাক্ট। এইটা হচ্ছে কিউমিন ফেনল প্রসেস। এই প্রসেসে আমরা ফেনল তৈরি করতে পারি। এইবার দেখো ফেনলের যে রিয়াকশনস গুলো আছে আর সেইগুলোকে একটু লক্ষ্য রাখি। দেখো জিঙ্ক ডাস্ট, ডিস্টিলেশন, বেনজিন, ফিনাইল অ্যাসিটেট। এখানে একটা মজার ব্যাপার হয়, এই যে যৌগটা ফিনাইল অ্যাসিটেট, একে যদি আমি অনাদ্র LCl3 দিই, এটা দুটো প্রোডাক্ট করে। একটা হচ্ছে এইটা অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনন প্লাস প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, আজকে এই পর্যন্ত থাক।